সরবরাহ সংকট ছাড়াও ডলারের দাম বৃদ্ধির পেছনে কিছু ব্যাংকের কারসাজি, বলছে বাংলাদেশ ব্যাংক। সঠিক নীতিমালার দাবি ব্যাংকারদের। অতীতে অনেক কিছু নানান ধরনের প্রভাবের কারণে হয়েছে, নানান ধরনের ইন্টারেস্ট গ্রুপের কারণে হয়েছে। আমরা কিন্তু এগুলো চিহ্নিত করেছি এবং ইতিমধ্যে এগুলোর বিরুদ্ধে কিন্তু কিছু ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক নিয়েছে। ভিনদেশি প্রতারক চক্রের খপ্পরে পোশাক কারখানা, দেশে আসছে না 20,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা। সুইজারল্যান্ডের প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্ব নেতাদের সাক্ষাৎ, গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন দেবে জার্মানি। রাজধানীর প্রবেশ মুখে বেড়েছে ছিনতাই, আতঙ্কে রাজধানীবাসী। আগস্টে ক্ষতিগ্রস্ত থানাগুলোতে নতুন করে তৈরি হচ্ছে অপরাধীর তালিকা। একজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে জার্মানি সমর্থন করবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম শীর্ষ সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলসের সঙ্গে প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের সময় মন্তব্য করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা সম্পর্কে অবহিত করেন। প্রধান উপদেষ্টা বলেন, ঐক্যমত তৈরি হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই মাসের একটি সনদে স্বাক্ষর করবে, যা জুলাই এবং আগস্ট মাসে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখবে। এ সময় দুই নেতা জুলাই মাসের বিদ্রোহের কারণ, প্রতিবেশীদের সাথে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সম্মেলনের ফাঁকে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হামোস প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। আওয়ামী লীগের 15 বছরে ডলারের দাম বাড়ে 80% বেশি। অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নের নামে লাখ লাখ কোটি ডলার পাচারে, যার প্রভাবে তলানিতে নেমে আসে রিজার্ভ। এতে কয়েক দফা সমন্বয় করা হয় দাম। ডলারের দাম বৃদ্ধি পায় মূল্যস্ফীতি। এরপরও পুনরায় বাজার অস্থিতিশীল হয়ে উঠলে দাম বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক। তবে এজন্য খোলা বাজারকে দায়ী করা হলেও সরবরাহ কম থাকার কথা বলছে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো। আর কারসাজির তথ্য পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিস্তারিত জানাচ্ছেন আতাউন নিয়ন। করোনা মহামারীতে বিশ্ব থমকে গেলে বৈশ্বিকভাবে অনেকটা কমে যায় আমদানি। এতে রিজার্ভ ছাড়ায় 40 বিলিয়ন ডলারের বেশি। তবে আওয়ামী লীগের আমলে অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে যে বিনিয়োগ হয়েছে তার 28 লাখ কোটি টাকার বেশি পাচার হয়েছে, যার চাপ পড়ে রিজার্ভে। আর সংকট দেখা দেয় ডলারের। ফলে বৈশ্বিক পরিস্থিতির সাথে কমতে থাকে টাকার মান। সময়ের সাথে সাথে সেই দাম সমন্বয় না করায় সংকট আরও বাড়ে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় প্রতি ডলারের দাম ছিল 67 টাকা। এই দর বেড়ে 2011 সাল পর্যন্ত 69 থেকে 70 টাকার মধ্যে ওঠানামা করে। 2012 সাল থেকে ডলারের দাম এক লাফে 76 টাকায় পৌঁছায়। 2014 সালে হাসিনা সরকারের দ্বিতীয় মেয়াদে ডলার বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। ব্যাংক থেকে নানা জালিয়াতি করে অবাধে ডলার পাচার শুরু হয়। সরকার বিদেশি ঋণ এনে এই ঘাটতি মেটানোর চেষ্টা করে। পরে টাকার অবমূল্যায়ন করা হয় কয়েক দফা। 2017 সালের অক্টোবরে ডলারের দর ছিল 80 টাকা, যা 2020 সালে 83 ও 2021 সালে হয় 85 টাকা। এরপর 2022 সালে এক লাফে ডলারের দর পৌঁছায় 100 টাকায়। তবে এরপরও থাকে ডলারের চরম সংকট। 2023 সালে খোলা বাজারে ডলার দর 130 টাকা পর্যন্ত উঠে যায়। পরে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচন নীতির কারণে ডলারের দর কিছুটা কমে আসে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে ক্রলিং পেগ পদ্ধতি চালু করলে ডলারের দর 120 টাকায় ওঠানামা করে। এই পদ্ধতিতে ডলারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। তবে গত কয়েক মাস ডলার বাজার স্থিতিশীল থাকলেও আমদানি ও দায় পরিশোধের চাপ বাড়ায় ফের বাড়ে ডলারের দাম। ফলে খোলা বাজারের দর হয় 127 টাকা। তাই ব্যাংকগুলোকে বাজারের সাথে তাল মিলিয়ে বেশি দামে কিনতে হয় ডলার। এ সময় ব্যাংকগুলোকে 125 থেকে 126 টাকা পর্যন্ত দাম দিয়ে ডলার কিনতে দেখা গেছে। ডলারের দাম বৃদ্ধিতে খোলা বাজারকে দায়ী করে ব্যাংকগুলো। তবে সরবরাহ কম থাকায় দাম বেড়ে যাওয়ার কথা জানায় এক্সচেঞ্জ মালিকরা।
আমরা সেন্ট্রাল ব্যাংকের থেকে কোনো সহযোগিতা পাই না, কোনো রকম কোনো কারেন্সি পাই না, বা সেন্ট্রাল ব্যাংক আমাদের কাছ থেকে নেয়ও না। তো যে রেমিটেন্স যেটা আসে সেটা তো ইলেকট্রনিক বা ভার্চুয়াল মানি, এদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই। মাঝে মধ্যেই হঠাৎ করে ডলারের দাম বাড়তে দেখা যায়, যার কারণ হিসেবে চাহিদা বেড়ে যাওয়ার কথা বলা হয়ে থাকে। তবে ব্যাংকাররা বলছেন ভিন্ন কথা। সময় অনুযায়ী প্রতিবারই চাহিদা একই থাকে, আসল সমস্যা হচ্ছে সরবরাহে। তারা বলছেন সরবরাহ না বাড়িয়ে ডলার বাজারের অস্থিরতা কমানো সম্ভব নয়। আর সেক্ষেত্রে দেশে ডলার প্রবেশে কোনো বাধা না রেখে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। এমন পরিস্থিতিতে আইএমএফের পরামর্শে নতুন কলিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। এর ফলে অনেকটা খোলা বাজারে ছেড়ে দেওয়া হয় ব্যাংকের ডলারের দাম। তবে বাজারের সাথে সমন্বয়ে ব্যাংকে প্রতি ডলারের দাম 123 টাকা নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে ডলার কেনা বেচায় নির্দেশনা দেওয়া হয় সর্বোচ্চ 1 টাকা মুনাফার। এদের মধ্যে বাছাই করা যারা নাকি এদিকে ডলারের দাম নিয়ন্ত্রণে সঠিক নীতিমালার দাবি জানায় ব্যাংকাররা। ডলার নিয়ে বাংলাদেশ ব্যাংক দেখছে বিষয়টা, এবং আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশ ব্যাংক যে পদক্ষেপগুলো নিয়েছে এগুলো মানে অপ্রভাবিত। অতীতে অনেক কিছু নানান ধরনের প্রভাবের কারণে হয়েছে, নানান ধরনের ইন্টারেস্ট গ্রুপের কারণে হয়েছে। অপরদিকে ডলারের দাম বৃদ্ধিতে কারসাজির কথা জানায় বাংলাদেশ ব্যাংক। অত্যন্ত মর্মাহত হয়ে লক্ষ্য করেছি যে আমাদের এগ্রিগেটররা তারা আসলে এক ধরনের গেম খেলেছে এখানে। তারা সবাই মিলে ডলারের দামটা বাড়িয়ে দিয়েছে এবং কোনো কোনো ব্যাংক তাদের সাথে গিয়ে যোগ দিয়েছিল বা ট্রেড করেছিল। তো সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো চিহ্নিত করেছি এবং ইতিমধ্যে এগুলোর বিরুদ্ধে কিন্তু কিছু ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক নিয়েছে। যদি তারা আবার এরকম মাল প্র্যাকটিস দেখে তাহলে কঠোর জরিমানার বিধান রাখা হয়েছে, এবং এই জরিমানার পরিমাণটা অন্য যে কোনো সময় যে জরিমানা তার চাইতে অনেক বেশি হবে। ডলারের দাম বৃদ্ধিতে প্রভাব পড়ে আমদানি ও পণ্য উৎপাদন ব্যয়ে, যার ফলে বেড়ে যায় মূল্যস্ফীতি। এতে বোঝা বাড়ে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের কাঁধে। তাই এই মুদ্রার দাম সহনীয় রেখে মূল্যস্ফীতি কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। আতাউর নিয়ন, এখন, ঢাকা। ভিনদেশি প্রতারক চক্রের জালিয়াতিতে 20,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা দেশে আনতে পারছেন না পোশাক রপ্তানিকারকরা। এজন্য ক্রেতা, শিপিং কোম্পানি ও ফ্রেট ফরওয়ার্ডদের যোগসাজশকে দায়ী করে অর্থ উদ্ধারে জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। অনেকেই দিচ্ছেন অর্থ পাচারের ইঙ্গিত। বাকিটা জানাবেন হাজিরা শিউলি। পণ্য আমদানি ও রফতানির প্রক্রিয়ায় জড়িত থাকে নানা পক্ষ ও প্রতিষ্ঠান। অনেক সময় সরাসরি যোগাযোগ হয় না, মাঝখানে মধ্যস্থতা করে একজন বাইং এজেন্ট। রফতানি পণ্য বুঝে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেয় জাহাজ কোম্পানি, আর ডেলিভারি এজেন্ট হিসেবে আমদানিকারকের হাতে সেই পণ্য তুলে দেয় ফ্রেট ফরওয়ার্ডার। এক্ষেত্রে আমদানিকারককে পণ্য ডেলিভারি নেয়ার আগে ব্যাংকে রফতানি পণ্যের মূল্য পরিশোধ সহ সব প্রক্রিয়া শেষ করে শিপিং এজেন্টকে মূল বিএলের কপি জমা দিতে হয়। আইন অনুযায়ী সব কাগজ বুঝে নিয়ে পণ্য ডেলিভারি দেওয়ার দায়িত্ব শিপিং এজেন্ট ও ফ্রেট ফরওয়ার্ডারের। বিজিএমইএ এর অভিযোগ, অনেক সময় মূল বিএল ও ব্যাংকের কাগজপত্র ছাড়াই কপি বিএল দিয়ে পণ্য ডেলিভারি নিয়ে নিচ্ছেন আমদানিকারক, অথচ ওই ক্রেতা ব্যাংকে টাকা পরিশোধ করেনি। এতে রফতানি করেও হাজার হাজার কোটি টাকা দেশে আসছে না পোশাক কারখানার। সম্প্রতি এমন এক জালিয়াতির ঘটনায় যুক্তরাষ্ট্রে $4 লাখ পোশাক রপ্তানি করেও মূল্য পাননি চট্টগ্রামের প্রতিষ্ঠান ম্যালো ফ্যাশন লিমিটেড। এজন্য শিপিং কোম্পানি ও ফরওয়ার্ডারকে দায়ী করে মামলা করেছেন তিনি। তারা অন্যায় করছে, তারা এখানে আইনের বাইরে যে উইদাউট ব্যাংক ডকুমেন্ট মাল আপনার বায়ারকে হ্যান্ডওভার করে ফেলছে। তারা তাদের দোষ স্বীকার না করে উল্টো তারা আমার এগেনস্টে প্রতারণার মামলা করতেছে তারা। তো এই জন্য আমরা এটার প্রতিকার চাই। এটা নিয়ে আমরা বিজিএমই এবং মেট্রোপলিটন চেম্বার একসাথে কাজ করতেছি। সারা দেশে আরও তৈরি পোশাক প্রতিষ্ঠান এমন প্রতারণার শিকার হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের হিসেবে এ ধরনের জালিয়াতির কারণে 20,000 কোটি টাকার সমপরিমাণ রপ্তানি মূল্য দেশে আসেনি। এই টাকা উদ্ধারে বিশেষ ট্রাইব্যুনালে মামলার সাধারণ অনুমতি চেয়ে এনবিআর ও বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ গাইডলাইনের মধ্যে বলা আছে যে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের
23 ধারাতে সংক্ষুব্ধ রপ্তানিকারক মামলা করতে পারবে, কিন্তু মামলা করতে গেলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। একটা সাধারণ অনুমতি দিয়ে দেন সব গ্রাহকদের জন্য, সব এক্সপার্টদের জন্য, যে কেউ টাকা না পেলে এইসব কেসে আপনি ট্রাইব্যুনালে আপনার মামলা করতে পারবেন। পোশাক কারখানা ম্যালো ফ্যাশনের এই জালিয়াতির ঘটনায় গত জুন মাসে ত্রিপক্ষীয় সালিশ করে চট্টগ্রাম কাস্টমস হাউজ। স্থগিত হয় ফ্রেট ফরওয়ার্ডার রেজর ফ্রেট সার্ভিসের লাইসেন্স। ওই সময় 3 মাসের মধ্যে রফতানির টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় রেজর ফ্রেট। তবে এখন তাদের দাবি রফতানিকারকের অভিযোগ মিথ্যা। এটা অ্যাবসলিউটলি একটা মিথ্যা অভিযোগ যে অরিজিনাল বায়ার যার কাছে মালটা যাওয়ার কথা তার সাথে ইমেইলে কনফার্মেশন দিয়েছে যে হ্যাঁ আমরা ডকুমেন্ট সাবমিট করতেছি ব্যাংকে। ঘটনাটা আমরা নিজেরাও জানি না ওনারা কি আসলে পেমেন্ট পেয়ে এই ধরনের কাজ করতেছেন বা বলতেছেন নাকি না পেয়ে এইগুলা বলতেছেন, এটা আমি সঠিক বুঝতে পারতেছি না। এমন ঘটনার দায় নিতে নারাজ শিপিং কোম্পানি ওয়ানলাইনও। তাদের দাবি ক্যারিয়ার হিসেবে তারা শুধু চট্টগ্রাম থেকে পণ্যটি যুক্তরাষ্ট্রের বন্দরে পৌঁছে দিয়েছে। এ ঘটনায় উল্টো রফতানিকারক ফ্রেট ফরওয়ার্ডার ও বাইং এজেন্ট পিনাকলের বিরুদ্ধে মামলা করেছে শিপিং কোম্পানি। ব্যাংক ডকুমেন্ট প্রপারলি এজেন্ট ফরওয়ার্ডার ট্রাই করার কথা, ফরওয়ার্ডার এটা এখন আসলে লিগ্যালি বিচারাধীন আছে। তো আমরাও কেস করেছি, আমরাও সিআইডির কাছে কেস করেছি, এখানে আরো অনেক ঘটনা আছে। তো আমরাও সিআইডি কে কেস করেছি, বাংলাদেশ ব্যাংকে কমপ্লেন করেছি। বিজিএমইএ নেতারা বলছেন এক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষকে পণ্য ডেলিভারি না দিলে বা রফতানি মূল্য দেশে না আসলে সব দায় দায়িত্ব শিপিং কোম্পানির। ফরওয়ার্ডারের আপনার যেই ডিএলএ যে সমস্যা সেখানে দেখা যাচ্ছে যে সরাসরি আপনার শিপিং লাইন্সে কোনো রেসপন্সিবিলিটি না নিয়ে ওই মালটা আপনার কাস্টমারকে দিয়ে দিচ্ছে। এইখানে আমরা যেহেতু মাল এক্সপোর্ট করতেছি সেটা হচ্ছে যে শিপিং লাইন্স হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি উইদাউট নলেজ অফ দি কাস্টমার্স, যারা এক্সপোর্টার্স, এবং ব্যাংকের পারমিশন ছাড়া, এই আপনার অথরিটি ছাড়া এটা সে মাল কীভাবে ডেলিভারি দেয়। নানা পক্ষের এমন পাল্টাপাল্টি অভিযোগ আর মামলায় জালিয়াতি নাকি অর্থ পাচার সেটা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়লেও ছিনতাই আতঙ্কে রাজধানীর প্রবেশ মুখগুলো। বিভিন্ন হাউজিং এলাকায় যুবথু বাসিন্দারা কেউ কেউ পুলিশের বিরুদ্ধে ছিনতাইয়ের ঘটনা ভিন্ন খাতে নেয়ার অভিযোগ করলেও পুলিশ বলছে জিরো টলারেন্স নীতিতে চলছে অপরাধ দমন। আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে আটক। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আব্দুল লতিফের ক্যামেরায় তানজিম শাফিনের প্রতিবেদন। দুইটা বড় বড় চাপাটি, এরকম বড় বড় চাপাটি আমার রিক্সার সামনে এরকম ধরছে, আমার দুই সাইডে ধরছে, ধইরা পরে তোর কাছে যা আছে দে। যেরকম হরিণ পেলে বাঘে ধরে, আরে দেখলাম ওই কোনা চাপাইয়া আরে ধরলো, দৌড়ে আরে মানে কোপ দিছে, হাতে একটা কোপ দিছে। আমার ক্যামেরা ধরে নেবে, পরে এই দিকে আমার ঘরে ঘুমাইতে না, পরে শেষ। আগে থেকেই অপরাধপ্রবণ রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা আরও নাজুক হয়ে পড়ে আগস্টের পর। আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি সক্রিয় হলেও আতঙ্ক কাটছে না জনমনে। ভয়ে জবুথবু বাসিন্দারা। আজকে ধরে কালকা হিসাব করে, এখন আমরা যদি দেখিও তাদের যদি চিনিও বলুন যে আমার জানা নিরাপত্তা কি আছে। আমি একবার আমার বাসার সামনে এই মুহূর্তে 3 জন, তাদের হাতে ছিল এরকম চাপাটি, তারপরে ছুরি, এগুলো এসেই কপ দেওয়ার একটা অ্যাক্টিং করে। একজন মহিলা দুইটা আমার কাছে আছে, সবাই সামনে গিয়ে আমি চিন্তা করতে চাই, আমাকে গেলে কিছু হবে না, আপনি ভয় পান না, প্রতিদিন এরকম করে। এই ভুক্তভোগী দাবি করেন ছিনতাইয়ের শিকার হয়ে থানায় গেলেও পুলিশের পরামর্শে ফোন হারিয়ে যাওয়ার ডায়েরি করেছেন শেষমেশ। হয়তো যে যার মধ্যে সাঁটার নামায়া যে যার মধ্যে বাগতেছে, মানে একটা মানুষকে চিন্তা করে এটা ধরছে, এমন নাকি আমরা একটু হেল্প করি, হ্যাঁ একটু দৌড়িয়ে যাই, তা না, ওদের বয়তে সবাই পালাতেছে। চিন্তা নেওয়া যাবে না, এটা আপনার সিট হারিয়ে গেছে এই উল্লেখ করে আপনার একটা জিটি নিব আমরা, হ্যাঁ মানে হারানোর উদ্দেশ্য করে। সাধারণ পথচারী থেকে রিক্সা চালক কিংবা ব্যবসা প্রতিষ্ঠান কিছুই রেহাই পাচ্ছে না ছিনতাই ও কিশোর গ্যাং দৌড়াতে। সামুরা না কি বলে ওটি নিয়ে যাতে দর থেকে থাবাইয়া মোবাইলটা নিয়ে গেছে, সামনে দিয়ে আরেকটা নিচ্ছে, সামনে দিয়ে আরেকটা নিচ্ছে, নিতেই গেছে ওরা। আমার সামনে আমাদের সামুরা নিয়ে দাঁড়াইছে, আর আমি রোডের মাঝখানে উঠে গেছি, আর তো আমার কোপ দিতে লইছে, পরে আমি এই সাইড যাই পেয়ে গেছি। ভুক্তভোগীদের তথ্য বিশ্লেষণে দেখা যায় সদরঘাট থেকে গাবতলী বেড়িবাঁধ, রায়ের বাজার, মোহাম্মদপুরের বিভিন্ন হাউজিং এলাকা, উত্তরা, সায়দাবাদ সহ ঢাকার প্রবেশমুখগুলোতে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। সন্ধ্যা নামার পর অনিরাপদ হয়ে পড়ে অলিগলিও। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান বাড়লেও পুরোপুরি কমছে না ছিনতাইকারীদের দৌরাত্ম্য। সূর্য ডোবার পরপর মোহাম্মদপুরের নবীনগর, আদাবর, কাটাসুরের মতো রাজধানীর বিভিন্ন সড়ক ঢেকে যায় ভয়ের চাদরে।
ভুক্তভোগীরা জানান বেশিরভাগ ক্ষেত্রেই সড়কের জনশূন্য আলোহীন জায়গায় ঘাপটি মেরে থাকে ছিনতাইকারী চক্র, যারা সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে শিকারী পশুর মতোই। 2 পাশ থেকে 7-8টা ছেলে আসলো, আইসা আমাদের পুরো অটো আটকায় দিয়ে আমি প্লাস হচ্ছে আমাদের সাথে যারা ছিল কে বা কারা লোকটারে শারীরিক আঘাত করে তার টাকা পয়সা লয়ে গেছে, মোবাইলটা নিতে পারে নাই। এই রাস্তাটাও অনেক অন্ধকার থাকে, নীরব থাকে, এই জন্য আমরা খুব সতর্কতার সাথে ভয়ে চলাচল করতে হয়। এই জন্য আমরা এগুলো থেকে মুক্তি চাই। ফোনটা পকেট দিয়ে বাইর করছি, বাইর করে রিসিভ করে নাম্বারটা দেখতেছি কার, এর ভিতরে আমার হাতে ফোনটা থাবা দিয়ে নিয়ে গেছে। ছিনতাই সহ সব রকম অপরাধ দমনে পুলিশের তৎপরতা বেড়েছে কয়েক গুণ, মামলাও রুজু হয়েছে বেশি। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আগস্টে সন্ত্রাসীদের অনেক নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও নতুন করে তালিকা তৈরি হচ্ছে। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে চলছে পুলিশ। অপরাধের তালিকা যেগুলো চার্ট ছিল সেগুলো তো পুরাই গেছিল, আপনার 5 আগস্টে থানা পুরাই দেওয়া হয়েছে, লুটপাট হয়েছে, কিছুই নাই। আমরা পরবর্তীতে আবার অপরাধের তালিকা সংগ্রহ করেছি, আমাদের আছে, ডাটাবেজ আছে, আমরা তাদের গ্রেপ্তারের জন্য সচেষ্ট আছি। অভিযোগের বাইরেও নিয়মিত পুলিশি অভিযানে আটক বেড়েছে। শুধু ডিসেম্বরেই ডিএমপিতে 564টি ছিনতাইকারী আটক করা হয়। সাজা নিশ্চিতে মামলা হচ্ছে দ্রুত বিচার আইনে। ডিএমপির মুখপাত্র জানান, 50টি থানার পাশাপাশি অপরাধ দমনে ঢাকার 52টি পুলিশ ফাঁড়িও পুরোপুরি সক্রিয়। কোনো পুলিশ অভিযোগ গ্রহণ করতে না চাইলে বা ভিন্ন খাতে নিতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথাও জানান তিনি। চেকপোস্ট স্থাপন করা, টহল কার্যক্রম বৃদ্ধি করা, গোয়েন্দা নজরদারি বাড়ানো, এসব আমরা প্রতিনিয়ত করছি। এর বাইরে কোনো একটা ঘটনা সংঘটিত হওয়ার পরে আমরা সেই ঘটনায় যারা জড়িত তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা। এর বাইরে যদি কেউ থানায় গিয়ে উপযুক্ত তার যে যথাযথ সেবা প্রক্রিয়াটা না পান, তাহলে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার যে সংশ্লিষ্ট জোনাল অফিসগুলো আছে, ডিসি অফিসগুলো আছে, তাদের কাছে অবহিত করতে পারে। পুলিশ জানায়, ঢাকায় ছিনতাইকারীদের অধিকাংশই ভাসমান জনগোষ্ঠীর। এদের পুনর্বাসন ছাড়া অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ। তানজিম শাফিন, এখন, ঢাকা। মাঘের হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরবঙ্গ, সেই সাথে ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত আছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন এখন জেলায় আবহাওয়ার তাপমাত্রা কত, আর জনজীবনে বিরূপ প্রভাবের সম্পর্কে কি তথ্য রয়েছে? উজ্জ্বল হাফিজ, মাঘের শুরু থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও গত দুদিন ধরে আমরা দেখছি যে ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ায় জনজীবনের যে কষ্ট সেটা কিছুটা বেড়েছে। আমরা 6টার যে তাপমাত্রার খবর জেনেছি, রংপুরে রেকর্ড করা হয়েছে 13.0 ডিগ্রি তাপমাত্রা। 13 মনে হলেও অনুভূতির যে বিষয়টি সেটি আর একটু বেশি আছে, একটু কম আছে, কারণ এই যে এর সাথে যে হিমেল হাওয়াটি যুক্ত হয়েছে সেই হিমেল হাওয়ায় আসলে মানুষের কষ্ট হচ্ছে, এবং এর সাথে যে ঘন কুয়াশা, এই কুয়াশায় বিশেষ করে দূরপাল্লার যেসব যানবাহন আছে, যাত্রীবাহী বাস আছে, তাদের কষ্টটা বেশি হচ্ছে। ইতোমধ্যেই যারা শ্রমিক আছেন বিভিন্ন কলকারখানার, তারা বের হয়ে গেছেন তাদের কাজে। বিশেষ করে এখানে আপনি নিশ্চয়ই জানেন যে সৈয়দপুরে উত্তরা ইপিজেড আছে, তো ইপিজেডের শ্রমিকেরা ইতোমধ্যে আমরা দেখেছি যে তারা ঘর থেকে বের হয়ে গেছেন, এবং যাদের কাজ আসলে সকালের দিকে, তারাও আমরা দেখেছি ঘর থেকে বের হয়ে গেছেন। এবং এই যে শীতের যে কষ্ট সেটি আসলে এখন পর্যন্ত মানুষের জীবনে বেশ ভালো রকমই হচ্ছে, এবং প্রশাসন সহ অন্যান্য ব্যক্তিগত প্রতিষ্ঠান বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আমরা দেখেছি যে গত মাসেই তারা বেশ কিছু শীতের পোশাক বা গরম কাপড় তারা বিতরণ করেছে। কম্বল জাতীয় যে গরম কাপড়গুলো সাধারণত আমরা দেখি, সেগুলো বিতরণ করা হয়ে গেছে। এখন আর সেরকম কোনো কার্যক্রম চলছে না। তবে এই যে শীত নিবারণের জন্য মানুষের যে চেষ্টা, সেটির এখনো পর্যন্ত অন্ত নেই। সবথেকে বেশি কষ্ট পাচ্ছে আসলে বয়স্ক এবং শিশুরা। ইতোমধ্যে আমরা জেনেছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কিছু আগুনে পোড়া রোগী ভর্তি হয়েছে, যারা দগ্ধ হয়েছে আগুন পোহাতে গিয়ে। আপনি নিশ্চয়ই জানেন যে এই শীতের সময়ে আগুন পোহানোর একটা বিষয় থাকে, এবং সেখানে আমরা প্রতি বছরই লক্ষ্য করি যে আগুন পোহাতে গিয়ে অনেকেই দগ্ধ হয়। এবারও আমরা সেটি জানতে পেরেছি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কিছু আগুনে দগ্ধ রোগী এরকম ভর্তি হয়েছে। তারা তো চিকিৎসকরা বলছেন যে এই বিষয়ে সতর্ক থাকার জন্য, যা বিশেষ করে শিশুদেরকে যেন আগুনের কাছ থেকে দূরে রাখা হয়, এবং বয়স্করাও যেন সেই জায়গা থেকে সাবধান থাকে। এবং হাফিজ,
হাফিজ, আমরা যখন এসেছিলাম তার থেকেও এখন কুয়াশা বেড়েছে এবং অন্ধকারও বেড়েছে। হাফিজ, এই ছিল সৈয়দপুর থেকে আমার কাছে শীত এবং কুয়াশার সবশেষ অবস্থা। সপ্তাহ ব্যবধানে নওগাঁয় মুরগির দাম কিছুটা বাড়ার পরও স্থিতিশীল রয়েছে। সরবরাহ কমায় মুরগির বাজারে ঊর্ধ্বগতি। এ নিয়ে আরও জানাতে নওগাঁর পৌর মুরগির বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, বাজারে কোন মুরগির দাম কত, ক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, গত এক সপ্তাহের ব্যবধানে লাল মুরগির দাম কিছুটা কমেছে। অর্থাৎ তার দাম কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে এই লাল মুরগির সরবরাহ কিছুটা বেড়েছে, যার কারণে আসলে প্রতি কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। তবে অন্য যেসব মুরগি রয়েছে সেগুলোর দাম গত এক মাসের ব্যবধানে বাড়ার পর স্থিতিশীল অবস্থায় রয়েছে। আর আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর মুরগির বাজারে। এখানকার মুরগির দামের কথা যদি বলি, যে এখানে আসলে সাদা বা ব্রয়লার যেসব মুরগি রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে প্রকারভেদে 180 টাকা থেকে 200 টাকা কেজি। সোনালী বা পাকিস্তান মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি। BB3 মুরগি বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকা কেজি, এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রকারভেদে 450 টাকা থেকে 480 টাকা কেজি। যেহেতু আসলে মাংস, গরুর বা এবং ছাগলের মাংসের দাম বেশি হওয়ার কারণে নিম্ন এবং মধ্যবিত্ত আয়ে যারা মানুষ রয়েছে তাদের পছন্দের তালিকায় আমিষের চাহিদা পূরণে আসলে তারা মুরগি খেয়ে থাকেন। সেখানে আসলে গত এক মাসের ব্যবধানে সবকিছু এই মুরগির দামই আসলে বেড়েছে, যার কারণে আসলে তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এই কারণে আসলে মুরগির চাহিদা বেশি থাকলেও আসলে যোগান কম হওয়ার কারণে দাম ঊর্ধ্বগতি, যার কারণে আসলে যারা ক্রেতা রয়েছেন তারা আসলে পর্যাপ্ত পরিমাণে কিনতে পারছে না। আবার যারা বিক্রেতা রয়েছেন তারাও আসলে ঠিকমতো বিক্রি করতে পারছে না। তাদের বিক্রি যেমন কমে গেছে, তাদের আয়টাও অনেকটা কমে গেছে। আমি দেখেছি যে এখানে যেসব মুরগি এসেছে লালমনিরহাট এবং পঞ্চগড় থেকেও মুরগি থেকে ভোরে এখানে প্রায় 5:30 6টার দিকে 2 টাক মুরগি এখানে এসেছে। তারা বলছেন যে আসলে মুরগি ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন শীত মৌসুমে আসলে বিভিন্ন রোগবালাই ঝুঁকি ঝামেলা হয়ে থাকে, যার কারণে আসলে মুরগির উৎপাদন কম হয়ে থাকে। তারা আসলে লোকসানের ক্ষতি এড়াতে গিয়ে খামারে মুরগির উৎপাদন কম করেন। এই কারণে আসলে মুরগির উৎপাদন কম হওয়ার কারণে বাজারে যেমন সরবরাহ কম হচ্ছে, তেমনি দাম আসলে বেশি হচ্ছে। আর এই দাম হওয়ার কারণে বাজারে মুরগির পরিমাণ আসলে কম হচ্ছে, এবং যারা বিক্রেতা রয়েছেন তারা কম পরিমাণ বিক্রি করছেন এবং তাদের লাভের পরিমাণও কম হচ্ছে। ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন, তিনি বলছেন যে আসলে এক মাস আগেও যেসব মুরগি তারা বিক্রি করে আসলে দিনে 800 বা 1000 টাকা পর্যন্ত লাভ করতেন, সেখানে এখন তাদের বিক্রি কমে আসার কারণে দিনে লাভ হচ্ছে 400 থেকে 500 টাকা পর্যন্ত। তবে আগামী এক মাস পর যখন একটু উষ্ণতা বা গরম আসবে তখন মুরগি খামারে মুরগির উৎপাদন বেশি হবে, এবং মুরগির উৎপাদন বেশি হলে বাজারে সরবরাহ বেশি হবে, তখন দাম কিছুটা কমে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ী। তবে মূল বিষয় যেটা হচ্ছে যে যেহেতু খাবার অর্থাৎ ফিডের দাম বেশি হওয়ার কারণে মুরগির বাজারে একটা প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে মুরগির দাম কমানোর মূল যে বিষয়, এই ফিডের দাম যদি কমানো সম্ভব হয় তাহলে ছোট ছোট উদ্যোক্তা যারা রয়েছে উদ্যোক্তার খামার গড়বে এবং দাম কমে আসবে। তো এই ছিল আমার কাছে মুরগির বাজার থেকে সবশেষ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলায় মেঘনা নদী থেকে প্রতিদিনই লুট হচ্ছে অন্তত 30 লাখ ফুট বালু, যার বাজার মূল্য প্রায় 70 লাখ টাকা। অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনের সামনেই অবাধে চলছে বালু লুট। যদিও জেলা প্রশাসন বলছে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে শিগগিরই চালানো হবে সরাসরি অভিযান। বিস্তারিত আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে। নবীনগরের মেঘনা নদীর তীরে জাফরাবাদ বালুমহল, যেখানে নরসিংদীর প্রভাবশালীর একটি চক্র 5 থেকে 7টি ড্রেজার দিয়ে দিনভর তুলছে বালু। ভাঙন ঝুঁকিতে পড়েছে নদী তীরবর্তী গ্রামগুলো। মেঘনার ধরাভাঙা ও বাঞ্ছারামপুরের মরিচাকান্দি থেকে প্রতিদিন তোলা হচ্ছে প্রায় 30 লাখ ফুট বালু। এতে সরকার হারাচ্ছে রাজস্ব। স্থানীয়দের অভিযোগ, চক্র দুটি দিনে নদীর মাঝে থাকলেও রাত হলেই বালু তুলতে চলে আসে তীরের কাছাকাছি। ফলে সাহেবনগর ও নাসিরাবাদ সহ নদীর তীরবর্তী কয়েকটি গ্রাম রয়েছে ঝুঁকিতে। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন অনেক ঘরবাড়ি ও ফসলি জমি। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আমরা বৈধভাবে যে মহল আনছি, ওইখানে বিরাট ক্ষয়ক্ষতি এবং ব্যবসায়িকভাবে অনেক ক্ষতির সম্ভাবনা আছে। আমাদের জমি কেটে লাইছো, ফসলের চর নিছো গা, এখন যেভাবে কাটতাছ তাহলে আমার গ্রাম তো চলে যাইব। আমরা যেটা ফসল করে চাষ করে
পেটের দানা খানা যোগায় ওইটাই নিতেছে গা, কেটটা নিতেছে গা, ওইটাই সমস্যা করে নিতেছে গা, তাহলে আমরা খামু কি? নদীর তলদেশ থেকে অনিয়ন্ত্রিতভাবে বালু তোলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় মাছের প্রজনন ব্যবস্থা, পাশাপাশি নদীর জীববৈচিত্র্যও হুমকির মুখে। তাই দ্রুত বালু উত্তোলন বন্ধ সহ চক্র দুটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি নদী ও প্রকৃতি সুরক্ষা সংগঠনের। যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে নদীর তলদেশ থেকে, এখানে কিন্তু শুধু মাছ না, মাছ বাদেও যেসব জলজ প্রাণীগুলো আছে, যে জলজ উদ্ভিদগুলো আছে, সবগুলো কিন্তু এখানে তাদের প্রজনন ব্যাহত হচ্ছে এবং তারা অস্তিত্ব সংকটের মধ্যে পড়ছে। এদিকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের অস্ত্রের মহড়ার কথা স্বীকার করেন জেলা প্রশাসক। জানান, দ্রুতই সেনাবাহিনীর সাহায্যে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে চালানো হবে অভিযান। কিছুদিন আগেও মরিচাকান্দি আপনার মোবাইল কোর্ট করা হয়েছে, 12 লাখ টাকা জরিমানা করা হয়েছে। খুব অল্প কিছু সংখ্যক পুলিশ আছে ওখানে, কিন্তু সেটা অপ্রতুল না, কারণ সেখানে তাদের একটা বড় বাহিনী, তারা একটা মোটামুটি সন্ত্রাসী নরসিংদী যারা আছে, খুব তাড়াতাড়ি আমরা একটা বড় রকম অপারেশনে যাব। মেঘনা নদী জাফরাবাদ বালুমহল থেকে অন্তত 75 কোটি টাকার ইজারা নেয় মুন্সি এন্টারপ্রাইজ। আগামী মার্চে শেষ হবে ইজারার মেয়াদ। এখন ব্রাহ্মণবাড়িয়া। চাঁদপুর পৌরসভার ময়লার ভাগাড়ে পোড়ানো বর্জ্যের বিষাক্ত ধোঁয়ায় নাকাল জনজীবন। বিকেল থেকে ছড়াতে থাকা ধোঁয়ার তীব্রতা বৃদ্ধি পায় রাতের বেলা। এতে শ্বাসকষ্টজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। চিকিৎসকরা বলছেন, এই পরিবেশে বৃদ্ধি পাচ্ছে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা। আধুনিক ড্যাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসক। তালহা জুবাইরের প্রতিবেদন। শহরের স্বর্ণখোলা এলাকায় পৌরসভার ময়লার বাগারে বিকেল থেকে শুরু হয় বর্জ্য পোড়ানোর কাজ। বিষাক্ত ধোঁয়ায় ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। নিঃশ্বাস নিতে দুর্ভোগ পোহাতে হয় এলাকার জনসাধারণের। মরিয়ম আক্তার শহরের স্বর্ণখোলা এলাকার একজন গৃহবধূ। বিষাক্ত এই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছে তার 1.5 বছর বয়সী শিশুসহ পরিবারের সদস্যরা। বাবুর ঠান্ডা, তারপর বাবুর নিঃশ্বাস নিতে কষ্ট হয়, প্রায় সময় বাচ্চাকে নেবুলাইজেশন দেওয়া লাগে। তারপর যেমন ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার বাবুকে চোখের ড্রপ দিয়েছে, তারপর নাকের ড্রপ দিছে, তারপর বলছে যে পরিবেশের জন্য এই সমস্যাগুলো হচ্ছে, বাচ্চার প্রচন্ড কাশ ঠান্ডা লেগেই থাকে। এখন শ্বাসকষ্ট হয়ে গেছে ধুমার কারণে, যে এই সমস্ত ধুমা, যে ময়লা ছোলা ফালাইয়া যেগুলি, এখন আমার নতুন কে যেরকম হয়েছে, আমি একদম বাসায় চলতেই পারি না, আমার সারাক্ষণ ইনহালার দেওয়া লাগে। স্বর্ণখোলা, ব্যাংক কলোনি, বাস স্ট্যান্ড, নাজিরপাড়া সহ আশপাশের এলাকার মানুষ ভুগছে একই সমস্যায়। প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়া এই দূষিত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন। আপনারা দেখতেছেন, এটা আসলে কুয়াশা না, এটা হলো ধোঁয়া। এই ধোঁয়ার কারণে আমাদের চোখ মুখ নাক সবকিছু জ্বলে। আমাদের পড়াশোনায় বসতে আমাদের ধোঁয়ার জন্য অনেক প্রবলেম হয়। বাসা বাড়ি হইতে কোনো লোক নাই, এই 2 মাস থাকে 1 মাস থাকে থাকি আবার যাই গিয়া, কোনো থাকতে পারে না এই এলাকার ভিতরে। স্কুলে মাদ্রাসা পড়ালেখা করে, এগোদের ক্ষতি হইতেছে, এলাকার মানুষের ক্ষতি হইতেছে। আমরা ওষুধ নিতে আসছি, এইটা ধোঁয়ার কারণে আমাদের শ্বাসকষ্ট হয়ে গেছে। পরিকল্পিত একটা ময়লা ফেলানোর একটা ব্যবস্থা করা দরকার, পরিকল্পিত এটা রিসাইকেল করা দরকার, এটাই আমার দাবি। বিষাক্ত এই ধোঁয়ায় দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির কথা বলছেন চিকিৎসকরা। অন্যদিকে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে দ্রুত আধুনিক ডাম্পিং স্টেশন তৈরির আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বয়স্ক এবং বাচ্চা মানুষরা এই ধরনের এক্সপোজারের ঝুঁকিতে বেশি থাকে। তাদের লাংস থাকে দুর্বল, তাদের ইমিউন মেকানিজম থাকে দুর্বল, তাদের নিজস্ব বডির যে ডিফেন্স মেকানিজম সেটা কাজ করতে পারে না, যার কারণে তাদের পরবর্তীতে নিউমোনাইটিস, নিউমোকোনিয়াসিস ইত্যাদি নানা ধরনের রোগ হতে পারে। ডাম্পিং স্টেশনটাকে আমরা শহর থেকে আরেকটু দূরে, যেখানে জনমানব বসতি একটু কম আছে, সেইখানে এটাকে স্থানান্তর করার জন্য। পরিবেশ দূষণ যেটা হচ্ছে এখানে, সেই দূষণটা শহরের মাঝখানে না হয়ে যদি একটু গ্রামের দিকে আমরা নিয়ে যেতে পারি, তাহলে হয়তো আমাদের কাছে অভিযোগটা কম আসবে আর কি। আমরা পৌরসভা কাজ করছি এটা নিয়ে, আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই এই ডাম্পিং স্টেশনটা স্থানান্তরের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। দ্রুত জনবহুল এলাকা থেকে ময়লার বাগার সরিয়ে আধুনিক ডাম্পিং স্টেশন তৈরির দাবি স্থানীয়দের। তালহা জুবাইর, এখন চাঁদপুর। কাজের সন্ধানে প্রতি বছর দেশ ছাড়ছেন লাখো বাংলাদেশি। মধ্যপ্রাচ্যের পথ ধরতে অভিবাসন প্রত্যাশীদের খরচ হয় 5 থেকে অন্তত 7 লাখ টাকা। ভিসার হাত বদলের কারণে এই ব্যয় বাড়াতে থাকে ক্রমান্বয়ে। এতে করে অনেক কর্মীর এই খরচ তুলতে লেগে যায় কয়েক বছর। তাই বিদেশে কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় কমিয়ে আনতে সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর জোর দিচ্ছেন প্রবাসীরা। সংযুক্ত আরব আমিরাত থেকে কামরুল হাসান জনির প্রতিবেদন।
প্রতিবছর কর্মসংস্থানের খোঁজে বিদেশে পাড়ি জমাচ্ছেন লাখ লাখ বাংলাদেশি। গেল এক বছরে এই তালিকায় যোগ হয়েছে 10 লাখের বেশি কর্মী। এর মধ্যে গন্তব্যের তালিকায় শীর্ষে ছিল সৌদি আরব, পরবর্তীতে রয়েছে মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের নাম। বিদেশ যাত্রায় এসব কর্মীদের অভিবাসন ব্যয় শুরু হয় পাসপোর্ট প্রক্রিয়ার মাধ্যমে। এরপর ভিসা প্রসেসিং, বিমান ভাড়া, বিএমএটির প্রশিক্ষণ ও স্বাস্থ্য পরীক্ষা মিলে খরচের খাত দীর্ঘ হতে থাকে। মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে যাওয়ার ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় 5 থেকে 7 লাখ টাকায়। যদিও একসময় এই ব্যয় ছিল হাতের নাগালে, মাত্র 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে। এই একটা মধ্যস্বত্বভোগী একটা শ্রেণী রয়েছে, তারা কি করে বিচার কেনা বেচা করে। এক্ষেত্রে তারা অরিজিনালি যে কষ্টটা, সেই কষ্টের চাইতে আরো অনেক অংশ অ্যাড করে দিয়ে এটার মূল্য কিন্তু প্রায় দ্বিগুণ করে ফেলে। বাংলাদেশ থেকে যে কোনো দেশে মিডল ইস্টে আসতে হলে 5 থেকে 7 লক্ষ টাকা একটা শ্রমিকের খরচ হয়ে যায়। প্রাথমিক অবস্থায় প্রথমত চাকরি পাওয়া কষ্ট, আর চাকরি পাইলে বাংলার 30,000-এর আশেপাশে বেতন পায়। জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বলছে, ভিসা ট্রেডিং এর জন্য মধ্যপ্রাচ্যে অভিবাসন ব্যয় বেশি। এর সাথে গন্তব্য দেশের বাংলাদেশি কর্মীর আত্মীয় স্বজন, নিয়োগকর্তা, রিক্রুটিং এজেন্সি এবং সর্বোপরি মধ্যস্বত্বভোগী দালাল চক্র এতে জড়িত থাকায় অভিবাসন ব্যয় আরও বেড়ে যায়। বাড়তি চাপ হিসেবে যুক্ত হয় বিমান ভাড়া। প্রবাসীরা বলছেন, ভিসার হাত বদলের কারণে অভিবাসন প্রত্যাশীদের খরচ বেড়ে যায় কয়েক গুণ। তবে বাংলাদেশ মিশনের দাবি, আমিরাতের শ্রম আইন অনুযায়ী কর্মীদের সব ধরনের খরচ বহনের দায়িত্ব প্রতিষ্ঠানের। মূলত দুবাইতে ভিসা বিক্রি করা, ভিসা গ্রহণ করা, যে শ্রমিক লাগলে তাকে ফ্রিতে ভিসা দেওয়ার এখানে আইন। ভিসার কোনো খরচ পয়সা দিতে হয় বলে আমার এখানে আমিরাতের আইনে সেটা গ্রহণ করে না। অন্যদিকে সরকারিভাবে জনগণকে উদ্বুদ্ধ করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানিকারক অন্যান্য দেশের পদ্ধতি অনুসরণের পরামর্শ দিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। আমাদের আশেপাশের দেশগুলো যারা মধ্যপ্রাচ্যে জিসিসি কান্ট্রিগুলোতে লোক পাঠাচ্ছে, তাদের এই খরচ আমাদের তুলনায় কম। কিভাবে তারা এটা ম্যানেজ করছে সেটা আমরা তাদের কাছ থেকে শিখতে পারি। অনেক বেস্ট প্র্যাকটিস আমরা নিজেদের দেশের জন্য ফলো করতে পারি। অভিবাসন ব্যয়ের চাপ অনেক সময় প্রভাব ফেলে মানসিক স্বাস্থ্যে। অনেক কর্মীর এই খরচ তুলতে লেগে যায় 3 থেকে 4 বছর। তাই বিদেশে কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় কমিয়ে আনতে সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছেন প্রবাসীরা। কামরুল হাসান, জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খাতে $50,000 কোটি নতুন বিনিয়োগ আসছে বলে জানিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওপেন এআই, সফটব্যাংক আর ওরাকল যৌথভাবে বিনিয়োগ করে টেক্সাসে তৈরি করবে কোম্পানি স্টারগেট। প্রাথমিকভাবে 10,000, আগামী 4 বছরে মোট $50,000 কোটি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের। তৈরি হবে নতুন কর্মসংস্থান। ট্রাম্প জানান, দায়িত্ব গ্রহণের পরপরই দেশে $3 লাখ কোটি বিনিয়োগ নিশ্চিত করেছেন। আরও বলেন, কানাডা আর মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপ কার্যকর হতে পারে 2 সপ্তাহেই। বলেন, ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেন ইস্যুতে আলোচনায় আগ্রহী না হয়, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ হবে। এদিকে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়া বন্ধে নির্বাহী আদেশে স্বাক্ষরের পর ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে 22টি অঙ্গরাজ্য। এদিকে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের মাত্র 1 দিনের মাথায় ব্যাপক দরপতনের শিকার ক্রিপ্টোকারেন্সির বাজার। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর বিটকয়েনের দরপতন হয়েছে 5%। দর হারিয়ে প্রায় অর্ধেকে নেমেছে ট্রাম্প ও মেলানিয়া কয়েনের বিনিময় মূল্য। বিশ্লেষকদের ধারণা, শপথ গ্রহণের পরের ভাষণ ও নির্বাহী আদেশে ভার্চুয়াল মুদ্রার প্রসঙ্গ প্রাধান্য না পাওয়ায় আস্থাহীনতায় বিনিয়োগকারীরা। এদিকে বাণিজ্য শুল্কের উপর শঙ্কায় কিছুটা অস্থির ইউরোপের পুঁজিবাজার। নাফিয়া আরমান মননের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গেল সোমবার ক্যাপিটাল হিল রটান্ডায় শপথের মাধ্যমে রাজস্বিক প্রত্যাবর্তন নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প। অর্থনীতিকে চাঙ্গা করার প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসেছেন এই রিপাবলিকান নেতা। নভেম্বরে নির্বাচনের জয়লাভের পর সেই চিত্র দেখা গেলেও শপথ গ্রহণের পর অর্থনীতির চাকা ঘুরতে শুরু করেছে উল্টো দিকে।
শপথ গ্রহণের সময় বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোমুদ্রা বিটকয়েনের দাম ছিল ইতিহাস সর্বোচ্চ $1,09,000 বেশি। 24 ঘন্টা না পেরোতেই যা নেমে এসেছে $1,00,000 কাছাকাছি। কয়েনগেকর তথ্য বলছে একদিনে বিটকয়েনের দরপতন হয়েছে 5%। দরপতন হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ট্রাম্প ও মেলানিয়া কয়েন। শুক্রবার উন্মুক্ত হওয়া ট্রাম্প কয়েনের মূল্য শপথ গ্রহণের 24 ঘন্টার মধ্যে দর হারিয়েছে 22%। বর্তমানে ভার্চুয়াল মুদ্রাটির মূল্য মাত্র $6.5। মেলানিয়া কয়েনের অবস্থা আরও করুণ। একদিনে 58% দর হারিয়ে মার্কিন ফার্স্ট লেডির কয়েন বিক্রি হচ্ছে মাত্র $4। যুক্তরাষ্ট্রকে ক্রিপ্টোকারেন্সির রাজধানীতে পরিণত করার ঘোষণা দিয়ে ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের সময় বাণিজ্য শুল্ক ও অভিবাসী ইস্যুসহ নানা বিষয়ে কথা বলেন নয়া প্রেসিডেন্ট। টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত 3 মাস পিছিয়ে দেয়া সহ সই করেন প্রায় 80টি নির্বাহী আদেশে। রয়টার্সের বিশ্লেষণ বলছে পরিবর্তনের জোয়ারে উপেক্ষিত ছিল ক্রিপ্টোকারেন্সি ইস্যু। এতে বিনিয়োগকারীদের আস্থাহীনতায় টালমাটাল ভার্চুয়াল মুদ্রার বাজার। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য ঘাটতি মেটাতে জ্বালানি রপ্তানি কিংবা বাণিজ্য শুল্ক আরোপের পরিকল্পনা প্রকাশ করেছেন নতুন প্রেসিডেন্ট। এতে করে কিছুটা অস্থির ইউরোপের পুঁজিবাজার। তবে একে ট্রাম্পের সমঝোতা কৌশল হিসেবে মনে করছেন বিশ্লেষকরা। This points really into this direction that this is probably mostly a negotiation tactic and not really that you want to go for tariffs, but really push your trading partners to certain concessions which are in favor of the US. আনপ্রেডিক্টেবল ট্রাম্পের মাথায় আসলে কি চলছে সেটি ট্রাম্প ছাড়া আর কেউই বলতে পারবেন না বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সপ্তাহব্যাপী চলা দাবানলের ভয়াবহ থাবার রেশ কাটতে না কাটতে এবার দাবানলের কবলে ক্যালিফোর্নিয়ার আরেক শহর সান ডিয়েগো। শয়তানের বাতাস খ্যাত সান্তা আনার প্রবাহ আর অতিরিক্ত শুষ্ক মৌসুমের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। সান্তা আনা বইতে পারে ঘন্টায় 100 মাইল বেগে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা। এই অবস্থায় সান ডিয়েগোর কয়েকটি এলাকা থেকে 3000 বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সান ডিয়েগো সহ ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের লস অ্যাঞ্জেলেস ভেঞ্চুরাতে পুরো সপ্তাহেই দাবানলের ঝুঁকি থাকছে। তৃতীয় সপ্তাহের মতো দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল জ্বলছে দাবানলে। এর আগে প্যালিসেডস আর ইটন দাবানলে অঙ্গরাজ্যটিতে 14,000 স্থাপনা পুড়ে গেছে। এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সরবরাহ সংকট ছাড়াও ডলারের দাম বৃদ্ধির পেছনে কিছু ব্যাংকের কারসাজি, বলছে বাংলাদেশ ব্যাংক। সঠিক নীতিমালার দাবি ব্যাংকারদের। অতীতে অনেক কিছু নানান ধরনের প্রভাবের কারণে হয়েছে, নানান ধরনের ইন্টারেস্ট গ্রুপের কারণে হয়েছে। আমরা কিন্তু এগুলো চিহ্নিত করেছি এবং ইতিমধ্যে এগুলোর বিরুদ্ধে কিন্তু কিছু ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক নিয়েছে। ভিনদেশি প্রতারক চক্রের খপ্পরে পোশাক রপ্তানিকারকরা। দেশে আসছে না 20,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা। সুইজারল্যান্ডের প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্ব নেতাদের সাক্ষাৎ। গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন দেবে জার্মানি। রাজধানীর প্রবেশ মুখে বেড়েছে ছিনতাই। আতঙ্কে রাজধানীবাসী। আগস্টে ক্ষতিগ্রস্ত থানাগুলোতে নতুন করে তৈরি হচ্ছে অপরাধীর তালিকা। আর এই ছিল এখন সকালের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।